একজন রাজকুমারীর কাছ থেকে সাধারণ একজন সৈনিকের কাছে একটি চিঠি আসে, কিন্তু সেই সৈনিকটি জানতো না যে এই চিঠিটি পাঠিয়েছে সে একজন রাজকুমারী। আর সেই সৈনিকের পাঠানো চিঠির উত্তরটা সেই রাজকুমারীর কাছে গিয়ে পৌঁছায় 20 বছর পর। কিন্তু এমনটা কেন হলো? আজকে আমরা এমন একজন সৈনিকের লং ডিস্টেন্স রিলেশনশিপের একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের 1964 সালের একটি সিন দেখানো হয়, যেখানে আনসারি নামের এক বৃদ্ধ লোক এলাকার যুবকদের অপারেশন জিব্রাল্টার নামের একটি বিশেষ অপারেশনের কথা বলছিল, যেখানে আনসারি প্রথমে ছেলেদের কাশ্মীরে পাঠাবে, সেখান থেকে তার কানেকশন ব্যবহার করে ভারতে পাঠাবে, ভারতে পাঠিয়ে তাদের লোক দিয়ে ছেলেদেরকে ভারতের সিটিজেন বানিয়ে দিবে। এরপরে শুরু হবে তাদের আসল মিশন। ভারতে পাঠানো ছেলেদের মধ্যে একজনের নাম ছিল রাসুল, যার ওয়াহিদা নামের একজন ছোট বোন ছিল। ওয়াহিদা এখন আনসারির কাছেই থাকবে। যাই হোক, রাসুলরা বর্ডার পার করার সময় পাকিস্তানের একজন আর্মি জেনারেল আবু তারিক তাদের আটক করে। তখনই তার সিনিয়র তাকে ফোন করে বলে, এটি একটি সিক্রেট মিশন, এই মিশন সম্বন্ধে সরকারও কিছু জানে না, তাদের যেতে দাও। এজন্য তারিক ছেলেদের যেতে দেয়। সিন কাট করে 20 বছর পর লন্ডনে আসে। এখানে আমাদের আরফিন নামের একজন মেয়েকে দেখানো হয়। আরফিন ভারত আর ভারতের লোকেদের এতটাই ঘৃণা করে যে রাস্তায় একটি গাড়িতে ভারতের পতাকা দেখে সেই গাড়িতেই আগুন জ্বালিয়ে দেয়। আরফিনের এই কাজের জন্য জাজ তাকে সেই গাড়ির মালিকের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু আরফিন একজন ভারতীয় মানুষের সামনে কখনোই মাথা নত করবে না। জাজ বলে, তুমি যদি নিজের কৃতকর্মের জন্য ক্ষমা না চাও, তাহলে তোমাকে সেই গাড়ির সমস্ত টাকা সেই লোকটিকে দিতে হবে, তা না হলে তোমাকে জেলে পাঠানো হবে। এখন আরফিনের কাছে তো এত টাকা ছিল না, তাই সে চিন্তা করে পাকিস্তান গিয়ে তার দাদাজির কাছ থেকে টাকা নিয়ে সেটা পরিশোধ করবে। তবে পাকিস্তানে এসে আরফিন জানতে পারে তার দাদাজি তো মারা গিয়েছে, আর আমরা দেখতে পাই সেই জেনারেল আবু বকর আরফিনের দাদাজি। আরফিন ভাবে দাদাজি হয়তো তার জন্য টাকা রেখে গিয়েছে, এই জন্য সে উকিলের কাছে গিয়ে টাকা চাই। উকিল আরফিনের হাতে একটি চিঠি ধরিয়ে দেয়, যেখানে তার দাদা তার জন্য লিখে রেখেছিল, বেটা, ছোটবেলায় আমি তোমাকে লন্ডন পাঠিয়েছিলাম লেখাপড়া করানোর জন্য, সেই জন্য রাগ করে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছ। তবে আমি তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই। আসলে 20 বছর আগে একজন ভারতীয় সৈনিক রাম আমার কাছে তার স্ত্রী সীতাকে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছিল, যেটি আমি পৌঁছাতে পারিনি। এই জন্য এখন তোমাকে ভারতে গিয়ে সীতার কাছে সেই চিঠিটি পৌঁছে দিতে হবে। আর আরফিন সেই চিঠি সীতাকে না দিতে পারলে তার দাদাজি তাকে কোনো সম্পত্তিই দিবে না। এই জন্য না চাইতেও আরফিনকে ভারতে যেতে হয়। চিঠিতে দেওয়া ঠিকানা অনুযায়ী আরফিন একটি বিশাল প্যালেসে পৌঁছায়, যেটিকে একসময় রাজকুমারী নূরজাহান স্কুলের জন্য দান করে দিয়েছিল। তারপর থেকেই এটি একটি স্কুল। তবে এখন এখানকার কেউ রামকে চিনে না, সীতাকেও চিনে না। আরফিন ভাবে সবার আগে তার রামকে খোঁজা উচিত, রামকে পেলেই সীতাকে পাওয়া যাবে। এই জন্য সে রামের রেজিমেন্ট থেকে ঠিকানা নিয়ে রামের এক বন্ধু বিকাশকে খুঁজে বের করে। আরফিন বিকাশের কাছেই রামের ব্যাপারে জিজ্ঞাসা করে। বিকাশের কথায় গল্প আবারও 1964 সালের কাশ্মীরে ফিরে আসে। আজকে অনেক বেশি বরফ পড়ার কারণে আর্মি বেস ক্যাম্পে খাবার পৌঁছাতে পারেনি, এই জন্য না খেয়ে সকল সৈনিকদের ডিউটি করতে হচ্ছে। তখনই আমাদের রামকে দেখানো হয় যে সীমান্তে নজর রাখছিল। রাম দেখতে পায় কয়েকজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। রামের সিনিয়র সেই লোকেদের মেরে ফেলতে বলে, কিন্তু রাম ভাবে লোকগুলো সাধারণ মানুষ হতে পারে। এই জন্য রাম ইচ্ছে করে তাদের আশেপাশে গুলি করে, আর রামের সন্দেহ হয় সত্যি হয়। এই লোকগুলো গ্রামের বাসিন্দা ছিল, যারা আর্মিদের জন্য খাবার নিয়ে আসছিল। আনসারি জানতে পারে তাদের ছেলেরা কাশ্মীরে গিয়ে সেটেল হয়ে গেছে। এরপর সে জামিলকে বলে, ইন্ডিয়ান আর্মিদের কাছে খবর পৌঁছে দাও যে কাশ্মীরে কিছু জঙ্গি আশ্রয় নিয়েছে। আসলে আনসারি চাই ইন্ডিয়ান আর্মিরা তাদের উপর আক্রমণ করুক, এতে ছেলেরাও পাল্টা আক্রমণ করবে, এভাবে একটি দাঙ্গা বেঁধে যাবে। আর এটি হলো অপারেশন জিব্রাল্টার। আনসারির কথা মতো জামিল ইন্ডিয়ার আর্মি পর্যন্ত সেই খবর পৌঁছে দেয়। এই জন্য আর্মি জেনারেল রাম আর বিষ্ণুকে সমস্ত টেরোরিস্টকে মেরে ফেলার অর্ডার দেয়। বিষ্ণু রামের উপর প্রচন্ড হিংসা করত, তবে রাম এসবে পাত্তা দেয় না। রাম বলে, এত সেন্সিটিভ একটা খবর তারা এত সহজে কিভাবে পেয়ে গেল, এটি আবার কোনো ফাঁদ নয় তো। কিন্তু রামের কথা কেউ তো শুনেই না, উপরন্ত তাকে অপারেশন থেকে বের করে দেওয়া হয়। এই জন্য রাম ঠিক করে জামিলকে ধরে সে আসল সত্য বের করে আনবে। এদিকে বিষ্ণু তার টিম নিয়ে গ্রামে আক্রমণ করে এবং সেই ছেলেদেরকে মেরে ফেলে। শুধুমাত্র তাদের মধ্যে রাসুল নামের সেই ছেলেটি বেঁচে পালিয়ে যায়। এখন গ্রামবাসীরা তো আর জানতো না যে এই ছেলেগুলো টেরোরিস্ট ছিল, তাই তাদের মনে হতে থাকে আর্মিরা বিনা দোষেই এই ছেলেগুলোকে মেরে ফেলেছে।
তাই তারা আর্মিদের উপর রেগে যায়। এর মাঝে আনসারি রেডিওতে একটি বার্তা দিয়ে মুসলিমদেরকে হিন্দুদের উপর উস্কে দেয়, কিন্তু রাম আনসারির কথা আগে শুনে ফেলে এবং হিন্দুদের তাদের ঘর থেকে বের করে নেয়। এর মানে মুসলিমরা খালি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছিল। এর মাঝে রাম জামিলকেও খুঁজে পায় আর কয়েকটা চড়থাপ্পড় দিতেই সমস্ত সত্য বলে দেয়। রাম জামিলকে গ্রামবাসীদের কাছে নিয়ে যায়। এতে গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে আর নিজেদের লাগানো আগুন নিজেরাই নিভাতে থাকে। আর এভাবে রাম একা একটি দাঙ্গা হওয়ার আগেই সেটিকে থামিয়ে দেয়। এই জন্য বিভিন্ন নিউজ পেপার ও রেডিওতে রামের নাম ছড়িয়ে পড়ে। এরকমই একজন সাংবাদিক রামের ইন্টারভিউ নিতে আসে। কথায় কথায় রাম লাইভ টিভিতে বলে ফেলে, আমি অনাথ, আমার কেউ নেই। পরদিন রামের অনাথ হওয়ার নিউজটি ছাপা হলে মুহূর্তে সারা দেশের মানুষ রামের পরিবার হয়ে যায়। হাজার হাজার চিঠি আসতে থাকে রামের নামে। কেউ লিখেছে আমি তোমার ভাই, কেউ লিখেছে আমি তোমার বোন, আবার কেউ তো বাবা মায় সেজে গিয়েছে। রামও রাত জেগে সমস্ত চিঠির উত্তর পাঠিয়ে দেয়। এরকম একটি চিঠিতে লেখা ছিল, তুমি কিভাবে বললে তোমার কেউ নেই? তুমি কি তোমার স্ত্রীর কথা ভুলে গিয়েছ? রাম খেয়াল করে এই চিঠি যে লিখেছে তার নাম সীতা। তবে চিঠিতে লেখা ঠিকানাটি রাম বুঝতে পারছিল না, তাই সে চিঠির উত্তরও দিতে পারছিল না। সীতা এমন ভাবে চিঠিটি লিখেছে যেন সে সত্যি রামের স্ত্রী। এভাবেই সময় কেটে যায়। রাম এখন সীতার প্রেমে বিভোর। এরকমই একদিন সীতা আরো একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল, তুমি তো আমাকে নিয়ে গেলে না, তাই আমি একাই ট্রেনে করে হায়দ্রাবাদ যাচ্ছি ম্যাজিক শো দেখতে। ব্যাস, এই একটি হিন্ট যথেষ্ট ছিল রামের জন্য। চিঠিতে দিল্লির মোহর লাগানো ছিল। এতে রাম বুঝে যায় সীতা দিল্লি থেকে ট্রেনে করে হায়দ্রাবাদ যাবে। এই জন্য রাম তখনই দিল্লি গিয়ে পৌঁছায় এবং হায়দ্রাবাদ গ্রামে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে অনেক খোঁজাখুঁজির পর রাম সীতার দেখা পায়। রাম যেমনটা কল্পনা করেছিল সীতা তার থেকেও বেশি সুন্দরী ছিল। এই জন্য সীতার প্রতি রামের ভালোবাসা আরো বেড়ে যায়। রাম সীতার হাতে তার লেখা চিঠির সেই উত্তরগুলো দিয়ে চলে যায়, যার মধ্যে একটি কাগজে একটি ঠিকানা দিয়ে লিখেছিল, আমি হায়দ্রাবাদে এক বন্ধুর বাসায় থাকবো, যদি আসতে ইচ্ছে করে তাহলে চলে এসো। রাম সীতাকে ডেকেছে। সীতা কি না এসে পারে? সীতা রামের বন্ধু দুর্জয়ের বাড়িতে চলে আসে। রাম সীতাকে এইখানে দেখে অনেক খুশি হয়। সীতা বলে, আমি সেই চিঠিগুলো এমনি লিখেছিলাম, আমি তো আর জানতাম না যে তোমার সাথে আমার সত্যি সত্যি দেখা হয়ে যাবে। এই জন্য আজকের পর থেকে আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। একথা বলে সীতা চলে যায়। তবে রাম জানে সীতা মুখে যাই বলুক তার মনে অন্য কিছুই চলছিল, যেটা তার চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। সিন প্রেজেন্টে আসে। বিকাশ আরফিনকে বলে, আমি এই পর্যন্তই জানি, এর পরের কাহিনী জানতে তুমি রামের বন্ধু দুর্জয়ের সাথে দেখা করো। তবে দুর্জয়ের সাথে দেখা করার আগে আরফিন বিষ্ণুকে কল করে বলে, আমি রামকে খুঁজতে যাচ্ছি। এই কথা শুনে বিষ্ণু এমনভাবে ঘাবড়ে যায় যেন আরফিন রামের পুরো কাহিনী জেনে গেলে বিষ্ণুর কোনো সিক্রেট বেরিয়ে আসবে। এই জন্য সে আরফিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আরফিন বিকাশের কাছে চলে এসেছে। বিকাশ রামের পরবর্তী কাহিনী বলতে থাকে। রাম সীতার সাথে দেখা করতে সেই ম্যাজিক শোতে আসে। এখানে তার সীতার বান্ধবী রেখার সাথে দেখা হয়। রেখা বলে, তুমি তো হঠাৎ করেই সীতার সামনে চলে এসেছ, ওকে একটু সময় দাও, নিজেকে একটু গুছিয়ে নিক। সে আরো বলে, সীতা দিল্লির নূরজাহান প্যালেসে রাজকুমারকে ডান্স শেখায়। এরপর রাম ও সীতার মধ্যে বোঝাপড়া বাড়তে থাকে। মাঝে মাঝে তারা একে অপরের সাথে দেখা করতে থাকে। সীতা রামকে বলে, ট্রেনে দেখা হওয়ার আগে আমি কাশ্মীরে ঘুরতে গিয়ে তোমাকে কাশ্মীরে দেখেছিলাম মুভির সেই দাঙ্গা হওয়ার সময়। সেই সময় সীতা কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিল, এই জন্য রাম তাকে দেখতে পায়নি। কিন্তু নিজের অজান্তেই সে সীতাকে সাহায্য করেছিল। আর তখন থেকেই সীতা রামের প্রেমে পড়ে গিয়েছিল। এরপর একদিন নূরজাহান প্যালেসে গিয়ে রাম সীতাকে বিয়ে করার প্রস্তাব জানায়। এই প্রস্তাবে সীতার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে সীতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে বর্তমান সময়ে দুর্জয় আরফিনকে রাম ও সীতার একটি ছবি দেখায়। সেই ছবি নিয়ে আরফিন আবারও নূরজাহান প্যালেসে আসে। প্যালেসে আরফিন সীতার বড় একটি ছবি টাঙানো দেখতে পায়। আর সেই ছবির নিচে সীতার নাম সীতা নয়, বরং প্রিন্সেস নূরজাহান লেখা ছিল। এর মানে সীতাই ছিল প্রিন্সেস নূরজাহান। আর এই কথাটা সে রামকেও জানায়নি। এই জন্য তারিক বারবার সীতা নামে চিঠি পাঠালেও সেটি গন্তব্যে পৌঁছায়নি। সিন চলে যায় সীতার কাছে। একজন প্রিন্সেস হওয়ার পরও সীতা সাধারণ জীবন যাপন করতেই বেশি পছন্দ করত। আর একজন প্রিন্সেস হওয়ার কারণে সে রামকে বিয়ে করতে পারছিল না। আর তার ভাই এই বিয়েটা কখনোই মেনে নিবে না। এইসব কথাই রেখাকে বলছিল। তখনই আমাদের দেখানো হয় ওমানের একজন ডিক্টেটর তার দেশের সমস্ত কোম্পানিগুলোকে নিজের করে নিচ্ছিল। সেখানে নূরজাহানদেরও কয়েকটি কোম্পানি ছিল। এজন্য কোম্পানি বাঁচাতে নূরজাহানের ভাই সিদ্ধান্ত নেয় ওমানের ডিক্টেটরের ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিবে। এর মানে নূরজাহানের সামনে আরো একটি বিপদ আসলো। পরদিন রাম সীতার সাথে দেখা করতে আসে। সারাদিন দুজন একসাথেই থাকে।
রাম যাওয়ার সময় বলে, আগামীকাল সন্ধ্যায় আমি কাশ্মীরে চলে যাব, তুমি প্লিজ আমার সাথে একটিবার দেখা করতে এসো। কিন্তু রামের সাথে দেখা করতে যাওয়ার সময় সে তা জানতে পারে ওমানের ডিক্টেটরের ছেলে সীতার সাথে বিয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছে। এই জন্য সে রামের সাথে দেখা করতে যেতে পারে না। আর বেচারা রাম সীতার অপেক্ষায় মনমরা হয়ে বসে আছে। এর মাঝে একজন সাংবাদিক রামের সাথে নূরজাহানের একটি ছবি তুলেছিল। সেই ছবিতে উল্টাপাল্টা গল্প বানিয়ে পেপারে ছাপিয়ে দেয়। সেই নিউজ আবার ওমানের ডিক্টেটর পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য সে নূরজাহানের ভাইকে জিজ্ঞাসা করে, এইসব কি? নূরজাহানের ভাই নূরজাহানকে বলে সে যেন ওমানের লোকেদের সামনে মিথ্যা বলে। কিন্তু নূরজাহান সাহস করে সবার সামনে বলে ওঠে, হ্যাঁ আমি রামকে ভালোবাসি। এরপরে আমরা দেখতে পাই নূরজাহান রামের সাথে দেখা করতে কাশ্মীরে চলে এসেছে। রাম সীতাকে এখানে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। প্রেজেন্ট টাইমে বিষ্ণু জেনে গিয়েছে যে আরফিন পাকিস্তানি জেনারেল তারিকের নাতনি। এদিকে আরফিন রেখাকে খুঁজে পেয়েছে। সে রেখার কাছ থেকে জানতে পারে যে নূরজাহান এখন কাশ্মীরে রয়েছে। এই জন্য সে পরদিনই কাশ্মীরে গিয়ে পৌঁছায়। তবে সে সীতার সাথে দেখা করার আগেই বিষ্ণুর আদেশে আর্মির লোকেরা তাকে বন্দী করে ফেলে। একজন আর্মি আরফিনকে জিজ্ঞাসা করে, রামের মতো একজন বিশ্বাসঘাতককে তুমি কেন খুঁজতেছ? ওর কারণে আমাদের হাজারো সৈনিক মারা গিয়েছিল। এই কথা শুনে আরফিন চমকে যায়। সে ভাবে কয়েকদিন আগেও লোকেরা যার প্রশংসা করছিল, হঠাৎ করে সে কিভাবে বিশ্বাসঘাতক হয়ে গেল। তখনই বিষ্ণু আরফিনের সাথে কিছু কথা বলতে আসে। বিষ্ণু বলে, তোমার দাদা তারিক আমার অনেক উপকার করেছিল। এরপর সে রাম সীতার পরের কাহিনী বলতে থাকে। সে বলে, একদিন রাম ও সীতা একটি হোটেলে যায়, যেখানে বিষ্ণু ও তার স্ত্রী সন্তান নিয়ে এসেছিল। তখন একজন বিষ্ণুর মাথায় গুলি তাক করে। আর এই ছেলেটি ছিল সেই রাসূল, যে তার বন্ধুদের মৃত্যুর বদলা নিতে এসেছিল। কিন্তু পরক্ষণেই রাম তাকে ধরে ফেলে। সে রাসূলকে ইমোশনাল করে আনসারির ব্যাপারেও সমস্ত তথ্য জোগাড় করে ফেলে। আর এই তথ্য ইন্ডিয়ান আর্মি পর্যন্ত পৌঁছাতেই তারা একটি বিশেষ টিম বানিয়ে ফেলে, যারা গোপনে বর্ডার ক্রস করে পাকিস্তানে গিয়ে আনসারিকে মেরে আবার চলে আসবে। তবে এটি একটি সিক্রেট মিশন ছিল, তাই টিমের কেউ বিপদে পড়লেও ইন্ডিয়ান আর্মি তাদেরকে কোনো সাহায্য করতেই পারবে না। এর মানে যে ধরা পড়বে সে মারা যাবে। এরপর রাম, বিষ্ণু ও কিছু সৈনিক বর্ডার পার করে গিয়ে আনসারিকে তো মেরে দেয়। কিন্তু ফিরে আসার সময় রাসূলের বোন ওয়াহিদাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে রাম তারিকের হাতে ধরা পড়ে যায়। রামের সাথে বিষ্ণুও ধরা পড়েছিল সেই দিন। তবে তারিক একজন ভালো মানুষ ছিল, তাই সে রাম ও বিষ্ণুকে টর্চার করার পরও সময় মতো খাবার খাওয়াতো। এদিকে রাম অনেকদিন ধরে ক্যাম্পে না ফেরার কারণে নূরজাহান সরকারের উপর চাপ সৃষ্টি করে। এদেশে জানতে পারে যে রাম এখন পাকিস্তানে বন্দী রয়েছে। পাকিস্তানের একজন সৈনিক ইন্ডিয়ানদের হাতে বন্দী ছিল। সরকার তার বদলে রাম ও বিষ্ণুদেরকে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখে। পাকিস্তানি আর্মি বলে, আমার একজন সৈনিকের পরিবর্তে তোমাদের যে কোনো একজন সৈনিককে আমি ছেড়ে দেব। তখন তারা রাম ও বিষ্ণুর মধ্যে বিষ্ণুকে ছেড়ে দেয়। এর কিছুদিন পরেই পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্পে অ্যাটাক করে সবাইকে মেরে ফেলে। তখন সবাই মনে করে রামি হয়তো ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্পের লোকেশন পাকিস্তানিদের কাছে দিয়ে দেয়। এই জন্য সবাই রামকে বিশ্বাসঘাতক এবং ঘৃণা করতে থাকে। আর তুমি কি জানো, রাসূলের যে বোনকে বাঁচাতে গিয়ে সে ধরা পড়েছিল সেটা তুমিই ছিলে। পরে তারিক তোমাকে অ্যাডাপ্ট করে নেয়। এই কথা শুনে আরফিন যেন আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারে এই চিঠি সীতা পর্যন্ত পৌঁছে দেওয়া তার জন্য একটি নৈতিক দায়িত্ব। বিষ্ণু আরফিনকে তো বন্দী করে নিয়েছে, কিন্তু তার আগেই আরফিন তার বন্ধু বালাজিকে দিয়ে চিঠিটি সীতার ঠিকানায় পৌঁছে দেয়। রামের চিঠি দেখে সীতা সেটি খুলে, যেখানে লেখা ছিল, আমি বিশ্বাসঘাতক নই। এই চিঠি যতক্ষণে তোমার কাছে পৌঁছাবে ততক্ষণে হয়তো আমি মারা যাব, কিন্তু যে যাই বলুক আমি কোনো বিশ্বাসঘাতক নই। আসলে যখন রাম ও বিষ্ণুর মধ্যে যে কোনো একজনকে ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল, তখন রাম ও বিষ্ণু দুজনের কাছে ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্পের লোকেশন জানতে চাওয়া হয়। রাম তো মুখ খুলে না, কিন্তু বিষ্ণু সহ্য করতে না পেরে সব বলে দেয়। এর মানে রাম কোনো বিশ্বাসঘাতক নয়, বরং বিষ্ণু হলো আসল বিশ্বাসঘাতক। যাই হোক, এদিকে বিষ্ণুকে তো ছেড়ে দেওয়া হয়, কিন্তু রামকে তো ফাঁসির সাজা দেওয়া হয়। আর ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে রাম সীতার জন্য এই চিঠিটি লিখেছিল। আর এতদিনে রাম এটাও জেনে গিয়েছিল যে সীতা আসলে সীতা নয়, সে প্রিন্সেস নূরজাহান। চিঠি পড়ে রামের কথা মনে পড়ে সীতা একদমই ভেঙে পড়ে। রামের জন্য তো এতদিন সে বেঁচে ছিল, এখন রাম ও বিষ্ণু দুজনেরই সত্যি সবার সামনে চলে এসেছে। তাই বিষ্ণু নিজেকে গুলি করে আত্মহত্যা করে নেয়। এরপর গিয়ে আরফিন সীতার সাথে দেখা করে। রামকে তার যোগ্য সম্মান ফিরে দেওয়ার জন্য সবার সামনে তার প্রশংসা করতে থাকে। আর এর সাথে আমাদের আজকের এই সিনেমাটিও শেষ হয়ে যায়। দেখতে দেখতে আজকের এই সিনেমাটি শেষ হয়ে গেল। আপনাদের কাছে যদি এই সিনেমাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আপনারা পরবর্তীতে কোন ধরনের সিনেমা দেখতে চান বা আপনার কোনো পছন্দের সিনেমা থাকলে অবশ্যই সেইটা কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই সিনেমাটি নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভালো থাকবেন।